দীর্ঘ সময় থাকতে থাকতে আমাদের আগেই ভালো অবস্থায় ছিলাম না, অবস্থা এখন আরো অনেক বেশি খারাপ হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই সরকারের কিছু মানে গড়িমসি গাফিলতি আছে, আবার সব পুরো দায় আমি সরকারকে দিতে চাই না। যেমন রাইট, অনেক ক্ষেত্রেই সরকার এনগেজ করেনি, এনগেজ না করার কারণে তারা রাস্তায় আসেন। আবার এই সরকারের সময় রাস্তায় চলে আসার একটা খুব রেডিমেড প্রবণতাও তৈরি হয়েছে, এটাও সত্য, এটাও সত্য। আপনি বহু ক্ষেত্রে দেখবেন, যেমন আমি একটা ঘটনার কথা বলি, আপনি আলোচনা করতে পারেন জগন্নাথের কেসটা, আমি একদম খোলাখুলি যদি কথা বলি, বা তিতুমিরের কেসটা নিয়ে দীর্ঘ সময় সরকার কিন্তু আলোচনা করেছে। মানে 7 কলেজের সমস্যা ছিল, কিন্তু এর মধ্যে একটা কলেজ এসে বলছে আমাকে ভার্সিটি করে দিতে হবে, এটা নিয়ে এনগেজ করেছে, কথা বলা হয়েছে, কিন্তু তারপর তারা রাস্তায় নেমেছেন। কারণ এই সরকারের সময় রাস্তায় নেমে যাওয়া যায় এবং জনদুর্ভোগ তৈরি করলে তারা সামহাউ তারা একটা ওয়ে আউট পেতে পারেন। জগন্নাথ ইউনিভার্সিটির শুধু স্টুডেন্ট না, টিচাররা রাস্তায় নেমেছেন, তারা বলছেন যারা আবাসিক সুবিধা পাবে না তাদেরকে মেসে থাকার টাকা দিতে হবে। মানে আমাদের কিছু টিচার এটাকে যৌক্তিক দাবি বলে মনে করছেন, যেখানে আমাদের এতগুলো কলেজ আছে সরকারি, তাই না, ঢাকায় আছে, ঢাকার বাইরে আছে, এগুলো নিয়ে আগে আলোচনা হয়েছে, কিন্তু না ওনারা রাস্তায় নেমে আসেন। সো দুটোই আছে, একটা হলো সরকার এনগেজ করেনি, আবার এই সরকারের এক ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে রোল থাকার কথা, সেই রোলটা ঠিকঠাক মতো হয় নাই। যেমন কি হয়, কনফ্লিক্ট রেজলিউশনের প্রশ্ন আছে, আবার আপনি শৃঙ্খলা কিভাবে রক্ষা করবেন। ধরেন আজকে রাস্তায়, যেটা আরেক অভিযোগ তৈরি হলো, রাস্তায় সরকারকে বল প্রয়োগ করতে হয়, সরকারের পুলিশ থাকে, সরকার একটা কোয়ার্সিভ ফোর্স, কিন্তু আজকে তো ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছে, এটাও তো আমরা আসলে চাই না। যেভাবে তাদেরকে পেটানো হয়েছে আমরা দেখলাম, সেটাও বাড়াবাড়ি হচ্ছে। এগেইন সরকারের দিক থেকেও আসলে কনফ্লিক্ট রেজলিউশন তো আছেই, তার সাথে কিভাবে এই সব জায়গায় আইন শৃঙ্খলা তারা মানে যতটা কম বল প্রয়োগ করে রক্ষা করবেন, সেটারও আসলে ট্রেনিং দীর্ঘদিন থেকে নেই। আমাদের পুলিশকে কিন্তু মিলিটারাইজ করার একটা অভিযোগ আমরা দীর্ঘদিন থেকে করছি, এবং সেক্ষেত্রে পুলিশের সংস্কারের কথা আমরা বলছি, কতটুকু হয়েছে এটা তো আসলে এখনো আমাদের প্রমাণিত হয়নি, আমরা তো দেখতে পাচ্ছি না সংস্কার কাগজে কলমে হয়নি। কিন্তু আমি একটা সংস্কারের কথা আমরা বলছি, তাদের ভিতর তো সংস্কারটা প্রথমত ভেতর থেকে আসতে হবে, সংস্কার তো কাগজ কলম দিয়ে সবসময় হয় না। আমি একটা অ্যালার্মিং সাইনের কথা একটু বলা জরুরি বলে মনে করি। পুলিশ সপ্তাহের একটা প্রোগ্রামে আই ওয়াজ ইনভাইটেড, আমি পুলিশের অফিসারদের সামনে কথাটা বলেছি। মানে আমাদের কত ইনস্টিংক্ট আছে, আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে, যেমন ধরুন আপনি যখন ড্রাইভিং শেখেন, প্রথম কিন্তু হিসেব করে করে এখন আমাকে এটা দিতে হবে, এখন এখানে তাকাতে হবে, আফটার সাম টাইমস এটা সাবকনশিয়াসে চলে যায়, তখন আপনি ড্রাইভার হয়ে ওঠেন। আপনি গাড়ি সামনে প্রথম প্রথম কেউ ব্রেক চাপ দিয়ে এক্সিলারেটর চেপে দেওয়ার ঘটনা আছে, কিন্তু আপনি যখন ড্রাইভার হয়ে ওঠেন, আপনি কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি ব্রেকই চাপেন। তো এই যে সাবকনশিয়াসে ঢুকে গেল, এটা না কালচারের মতো ঢুকে গেল, এটা সরিয়ে ফেলা খুব সোজা না। আমি কিন্তু ভয় পাই, পুলিশের আমরা আইন টাইন চেঞ্জ করব, কিন্তু পুলিশের কালচার, এই যে প্রবণতা, এটা তাদের থেকে যাবে কি, ধরে আমি পেটাবো তোমাকে, এই যে তার ইনস্টিংক্ট তৈরি হয়ে গেছে, এই ইনস্টিংক্ট থেকে বেরিয়ে আসা কিন্তু সোজা হবে না। তো সংস্কারের কাজগুলো হতে হবে, এবং একটা গণতান্ত্রিক সমাজে আসলে পুলিশকে তার এই কালচারটা থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা জুলাই সনদ নিয়ে একটু কথা বলি। জুলাই সনদে সই করবেন এমন একটি মন্তব্য যে করলেন এনসিপি নেতা, আপনি কিভাবে দেখছেন আসলে আসিফুজ্জামান ফুয়াদ? এটা তো তাদের সবচেয়ে বেশি ইন্টারেস্টেড জায়গা। বক্তব্য আছে পলিটিক্যাল রেটরিক আকারে, আমি দেখি আর কি, এগুলো হচ্ছে আপনার নেগোশিয়েটিং টেকনিক আর কি। তারা হয়তো ধারণা করছে যে তারা যে বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ মনে করে, যেগুলো সনদে থাকা উচিত। আমি বলি, রাজনীতিবিদের সব কথা সিরিয়াসলি নিতে হবে না, ফুয়াদ ভাই একজন রাজনীতিবিদ। হ্যাঁ, তো সেই জায়গাতে আমি মনে করি এটা একটা নেগোশিয়েটিং টুল। রাজনীতিবিদদেরকে মেটাফোর ইউজ করতে হয়, আপনার প্রচুর রেটরিক ইউজ করতে হয়, এবং বাংলাদেশে দেখবেন যে আমরা প্রচন্ড হস্টাইল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। আমরাও যখন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, এটা এই দেশের একটা কালচারাল রিয়ালিটি আর কি, এর ভিতরেই, এবং এই ল্যাঙ্গুয়েজটাই এলাকার জনগণকে কানেক্ট করে। দেখবেন আমি যখন বাইরে প্র্যাকটিস করেছি ইংল্যান্ডে, তখন যখন বক্তব্যগুলো ট্রান্সলেটেড আকারে আসতো, যে আমি তোমাকে মেরে ফেলবো, দেখে নেব, এইটা না করলে এইটা হবে, এগুলো দেখবেন যে খুব নর্মালি আমার দেশের মানুষজন বলে, চর মারবো, থাপ্পড় মারবো, খুশি মারবো। তো একটা কনভারসেশনে যখন এরকম একটা ইংলিশ স্ক্রিপ্ট আসতেছে, জাজ পরিচিত থমকে উঠতেছে যে এই লোকটা তো ভেরি হস্টাইল, মানে এই লোকটা তো খুবই মানে রাফ লোক, এই লোকের সাথে তো এই লোকটা আসলে সেফ না, তাকে তো আসলে অ্যাসাইলাম দেওয়া উচিত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে রিয়েলিস্টিকলি হচ্ছে বাংলাদেশে মানুষ এক্সট্রিম ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিন্তু এক্সট্রিম কাজ কিন্তু ঠিক ওই লেভেলে করে না। যে লেভেলে সে মানে মানে ভাও ধরে যে আমি এটা করে ফেলবো, উল্টায় ফেলবো, পাহাড় গুড়ায় দিব, এই ব্যাপারগুলো এরকম ওয়ার্ক করে না আর কি।
এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটাকে পলিটিক্যাল টেকনিক আকারে দেখা দরকার আমাদের কাছে। আমার মনে হয় এই ক্ষেত্রে একমাত্র কথা রেখেছিলেন শেখ হাসিনা, তিনি যা বলছেন তাই করেছেন, প্রায় করেছে। দেখে নেব। আমার মনে হয় যে এনসিপির বিষয়টা হচ্ছে আমাদের হলো যে ঐক্যমত কমিশনে যেহেতু আলোচনা চলছে, কালকে থেকে আবার থার্ড ফেজের কনভারসেশন শুরু হবে। কমিশনের পক্ষ থেকে সিরিয়াসলি এক্সপ্লোর করা দরকার কোথায় কোথায় গ্যাপস আছে, কোথায় কোথায় আরো বেশি মানে নিজেদেরকে ঐক্যমতে আনা, কাছাকাছি আনবার একটা চেষ্টা করা দরকার। সেখানে কমিশনের মিটিং গুলোতে ধরেন কালেকটিভ মিটিং হচ্ছে, সেখানে যদি বোধ করেন যে আরো ইন্ডিভিজুয়ালিও মিট করা দরকার। আপনার নেগোসিয়েশনে কিন্তু আমরা যখন নেগোসিয়েশন এজ এ সাবজেক্ট পড়েছি বারের সময় তখন কিন্তু আমাদেরকে এটা কোর্স আকারে পড়িয়েছে। গ্রুপ মিটিং এর মধ্যে থেকে কিন্তু ব্রেক নেওয়া যায় যে ঠিক আছে আমরা একটু আলাদা কথা বলে দেখি, মানে পার্টির যারা লিডার একজন ওই পক্ষ থেকে একজন এই পক্ষ থেকে আলাদা করে কথা বলেন, দেখেন দুইজনকে নিয়ে কথা বলেন। এখন ওভারঅল যে সিচুয়েশন আপনার কি মনে হয় যে কতটুকু আসলে মানে ঐক্যমতে পৌঁছানো? ঐক্যমতে দেখেন, আমরা ঐক্যমত এমন একটা জিনিস না যে এটা হলো পানির মতো বহমান একটা ব্যাপার। আপনি পথ চলতে 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 মনে হবে ঐক্যমত হয়ে গেছে, আবার একটু মনে হয় যে সম্পর্কটা সেপারেশন লেভেলে চলে যাচ্ছে, আবার একদিন গোলাপ ফুল একটু ক্যান্টিনে গিয়ে খাওয়ার পরে দেখবেন আবার মিলে গেছে। তো এই জিনিসটা হচ্ছে এরকম আর কি, ঐক্য হবে আবার মতানৈক্য হবে, আবার বসবেন আবার মিলবে। এটা কোনো চরম জায়গা নাই যেটা আপনার মানে দাড়ি পড়ে গেছে, কনভারসেশনটা কখনো শেষ হয় না। এই জন্য আমাদের দেশে বিয়ে সম্পর্কে বলে আর কি যে বিয়ে হচ্ছে এই কনভারসেশনটা তো শেষ হতে হবে একটা জায়গায়। আপনি তো বলছেন এটা বৈবাহিক সম্পর্কের মধ্যে এরকম হতে পারে, ঐক্য আছে ছুটে গেছে এরকম হতে পারে, কিন্তু যখন আপনি স্পেসিফিক একটা ইস্যু নিয়ে কথা বলছেন একবার দুইবার তিনবার আপনি তো লক করে ফেলছেন একটা জায়গায় গিয়ে, সেই জায়গাটা মোটামুটি। বাট যেগুলোতে ধরেন কমিশন একমত হবে না ওই বিষয়গুলোতে কিন্তু কথা বলা বন্ধ হবে না। আপনার সাথে কথা বলবে, আমরা আরো 10 জায়গায় কথা বলবো, সভা সেমিনার চলবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পার্লামেন্টে যাবে মানুষজন, কনভারসেশন চলবে। আপনি যেহেতু বহুদিন থেকে এটা চালাচ্ছেন, 111 এর সময় কি আপনি সংস্কার নিয়ে আলোচনা করেন নাই? করেছেন তো। আনফরচুনেটলি সেটা তো কিছুই হয় না হোক, কিন্তু এটাই হচ্ছে কনভারসেশন। জাতি এভাবেই ম্যাচিওর হয়। জাতি এরকম জাহিদ ভাইয়ের মতো মানুষদের কথা যুগের পর যুগ, দশকের পর দশক শুনতে 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 মত তৈরি করবে, নিজে একটা মতামতের ধারণা আসবে। এটা তো ব্রডার সেন্স আপনি বললেন, যেখানে শুধু জুলাই সনদই শেষ না, আরো অনেক সংস্কার প্রস্তাব, আরো অনেক আকাঙ্ক্ষা থেকে অনেক চাওয়া আসবে এবং সেই জায়গায় অনেকগুলো একটা জায়গায় এসে মিলিত হবে, একটা ঐক্যের জায়গায় পৌঁছানো যাবে। কিন্তু স্পেসিফিক যদি এবারে জুলাই সনদের কথা আমি আনতে চাই, ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে শুনি যে আপনি কতটুকু আসলে আশাবাদ যে সবার সম্মতিতে একটা জুলাই চার্টার আমরা জুলাই পাবো এ বিষয়ে? এখন সমস্যাটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা মানে কোনটাকে কতটুকু গুরুত্ব দেব। যেমন ধরুন মোটা দাগে কিন্তু যেগুলো আইন সংস্কারের মাধ্যমে বা সংশোধনের মাধ্যমে করা যায় ওই সংস্কারগুলোতে বিএনপি সহ সবাই প্রায় সব ক্ষেত্রে পুরোপুরি একমত হয়ে গেছে। কনস্টিটিউশনের একটা খুবই সিগনিফিক্যান্ট জিনিসে মোটা দাগে একমত হয়েছে, আমি এই একটার জন্য খুবই সন্তুষ্ট। আমরা দীর্ঘদিন থেকে আর্টিকেল 70-র কথা বলছিলাম, এটা যেভাবে হচ্ছে সংশোধন এটাও যদি হয় উইল বি ফাইন। এটা আমার কাছে বিরাট অগ্রগতি মনে হয়। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, যে আমি খুবই অসাধারণ একটা ফাইন্ডিং এইবারকার এই আলোচনায় পাচ্ছি, সেটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো সৎভাবে পার্টিসিপেট করছে। আচ্ছা ধরুন এরকম হতে পারে না বিএনপি আচ্ছা এই যে ও যে এটা চায় না ওটা চায় না, সবাই তো বোঝে না। এডুকেটেড মিডল ক্লাসের অনেকে তো বিরক্ত হয়, বিএনপি আপার হাউস কেন এইভাবে চায়, বিএনপি এনসিসির ব্যাপারে কেন এরকম করছে, দুবার প্রধানমন্ত্রী মেনে নিলে কি হয়। কিন্তু খেয়াল করুন বিএনপি তার অবস্থান থেকে সরে আসে নাই, এতে কিন্তু তার বদনাম হচ্ছে। বিএনপি ইজ টেকিং রিস্ক। আচ্ছা হতে পারতো না এরকম যে আমি মেনে টেনে নিয়েছি সবকিছু, ঠিক আছে ক্ষমতায় তো আসতেছি, তারপর দেখা যাবে 3 জোটের রূপরেখা হয়েছিল, এটা তো কিছু হয় নাই। কিন্তু দেখেন বিএনপি কিন্তু তা করে নাই। তো আমার কাছে এটা একটা খুবই পজিটিভ দিক আসলো যে পলিটিশিয়ানরা সব মেনে নেব, এরপর ক্ষমতায় যাওয়ার পর আমি আর কিছু মনে রাখবো না, এটার থেকে বেরিয়ে এসছে। 70-রও তারা টেথার নেল ফাইট করেছে, ওই যে রাষ্ট্রীয় নিরাপত্তা একটা ইস্যুকে রাখা, শেষ পর্যন্ত তারা এটাকে যুদ্ধ সম্ভবত রেখে বাকিগুলো থেকে সরে আসছে, তারা ফাইট করেছে। হ্যাঁ, তো এটা যদি তারা রেখে থাকে, খেয়াল করুন তারা এটা করবে আসলে। ফলে আমরা এখন থেকে একটা কথা ক্লিয়ারলি বলতে পারবো, আমাদের যতটুকু মতৈক্য এবার হবে এটুকু আসলে বাস্তবায়িত হবে ফর শিওর। আচ্ছা, এখন বাকি জায়গাগুলোতে আমরা খালি একটা দল স্বৈরাচারী হয়ে উঠতে চাইছে এভাবে নাও দেখতে পারি। যেমন ধরো এনসিসি, আমি 3 বছর আগে প্রথম আলোতে একটা কলাম লিখেছিলাম এনসিসি নিয়ে। আমি শ্রীলঙ্কাতে এনসিসি আছে, সেই এনসিসি কে সামনে এনে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা থাকলে ভালো।
কিন্তু কোন একটা দল মনে করতে পারে তো যে আমাদের প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ পাওয়ার কতটা, আমরা এনসিসি দিয়ে তার এক্সিকিউটিভ পাওয়ার কমছে, আপার হাউস যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, আমি ঘটনাচক্রে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পক্ষে আমিও, কিন্তু তারা যদি মনে করে যে ওটা যদি আমার এখানে লেজিসলেচারে আমার পাওয়ার কমছে, সব কিছু যদি একত্র করি আমি, তারা মনে করছেন তারা দেশটা যেভাবে চালাতে চান পেরে উঠবেন না হয়তো। আমি যদি এখন এই প্রসঙ্গে যোগ করি, বাংলাদেশের ব্যুরোক্রেসি শেখ হাসিনার সময় যে জায়গায় চলে গেছে, সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যদি সরকারের মধ্যে দেখে ব্যুরোক্রেসি যে তার অন্তর্গত এক ধরনের অতটা আর পাওয়ার নেই, চেকস অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি হয়ে গেছে, হতে তো পারে যে ব্যুরোক্রেসি আরো বেশি এম্পাওয়ার্ড হয়ে উঠতো। পোস্ট শেখ হাসিনার সময় এক্সিকিউটিভের হাতে, আমি তাত্ত্বিকভাবে বলছি, বেশি পাওয়ার তো প্রয়োজন হতেও পারে। আমাদের এই সরকারের তো লোকজন, আমাদের পরিচিত মানুষজন, আপনি কথা বলুন উপদেষ্টাদের সাথে, সবচেয়ে মনে হয় যে আসলে আপনি তাদের সাথে জিজ্ঞেস করেন, তারা বলবেন যে আমরা অনেক কাজ করতে পারি না যে ব্যুরোক্রেসির প্রবলেম। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যতটা স্বাধীন হবে এটার উপরে আমার মনে হয় নির্ভর করছে অনেক কিছু। যদি স্বাধীনভাবে একটা স্বাধীন বিচার বিভাগ আমরা পাই, তাহলে বোধহয় আমরা 90% এগিয়ে যাই। অসাধারণ ব্যাপার, স্বাধীন বিচার বিভাগ আমাদের বিরাট কাজ, এবং বিএনপির এক মানে বিন্দু কোনো দ্বিমত নাই। এই যে আলাদা সেক্রেটারিয়েট থেকে কমপ্লিট সেপারেশনের জন্য তাদের সেটাও মতামত আছে। আপনি জানেন যে আজকে একটি খবর এসেছে, সেটা জামাত প্রার্থী নির্বাচনের আগে ট্রেনিং দিচ্ছে। আমি একটু জানতে চাই যে প্রার্থীদেরকে নির্বাচনের আগে প্রার্থীদেরকে ট্রেনিং দিচ্ছে, নির্বাচনের আগে প্রার্থীদের কি ধরনের ট্রেনিং দিতে হয় আপনার কোনো ধারণা আছে কিনা, বা আপনারা একই কাজ করছেন কিনা, যে কিভাবে ভোট চাইবে, কি বলে ভোট চাইবে, এরকম কিছু কি? ওইটা তো আসলে জামাতকে জিজ্ঞেস করতে হবে। আপনার কি মনে হয় আপনারাও করছেন কিনা? না, আমরা যেটা করি, আমরা রেগুলার পলিটিক্যাল ওয়ার্কশপ করি আর কি। এবং আমরা এখন যেটা করেছি, আমাদের একটা ছোট্ট কমিটি আছে নির্বাচন কেন্দ্রিক, তারা হচ্ছে শর্টলিস্ট করছে, এলাকায় কথাবার্তা বলে টলে, সার্ভে করে, পোল করে কয়টা জায়গাতে আমরা আসলে প্রার্থী দিতে পারবো। এবং আমরা দলের ভিতরে একটা ওপেন ইনভাইটেশন করে দিয়েছি, কে কে নির্বাচন করতে চান, ওইটা আমাদের যে ছোট উপকমিটি আছে নির্বাচন বোর্ড, ওইটাতে তারা আবেদন করতে পারবে আর কি। এরপরে হচ্ছে আমরা স্ক্রিনিং ভেটিং যেটা করবো আর কি লোকালি, এবং তাকে ইন্টারভিউ করবার মধ্য দিয়ে, কর্মসূচি করবার মধ্য দিয়ে যারা ফাইনালি সিলেক্টেড হবেন এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা অলরেডি প্রচারণা করছেন, তাদেরকে আমরা একটা ইলেকশন গাইডলাইন দিচ্ছি দলের পক্ষ থেকে। এটা আমাদের রাজনীতির সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, যে আসলে যে পলিটিক্সটা আমরা করতে চাচ্ছি সেই পলিটিক্সটাকে যেন ওনারা ক্যাম্পেইনে তুলে ধরেন। এবং সেটা কিভাবে তুলে ধরবেন, তথ্য প্রযুক্তি, তরুণদের ভোটার আছে, তারপর হচ্ছে ডাইভার্স সেকশনকে অ্যাড্রেস কিভাবে করবেন, লোকাল সমস্যা তুলে ধরা, সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সেগুলোকে আমরা যথেষ্ট পলিটিক্যাল ওয়ার্কশপে আলোচনাতে আনছি। প্রার্থিতা ফাইনাল হলে পরে হয়তো আমরা ফার্দার আরো কিছু ইলেকশন কমিশনের আপনার নতুন কিছু নীতিমালা এবং কোড অফ কন্ডাক্ট করছে, সেগুলো যেন মেনে চলা হয়, সেগুলোর ব্যাপারে সার্টেনলি আমরা ওয়ার্কশপ করব। ডক্টর জাহিদুর রহমান, আপনি কিভাবে দেখেন এই প্রার্থীদের ভোটের আগে ট্রেনিং বিষয়টাকে? তারা প্রস্তুত যে কোনো সময় নির্বাচনের জন্য? এবং আমি খুবই পজিটিভলি দেখি, শুধু প্রার্থী না, তারা তো প্রার্থী সিলেকশন অনেক আগে ফাইনাল করে ফেলেছে। তাদের এক ধরনের শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল। আমি মনে করি যে কোনো দল যে কারো কাছ থেকে যেটা পজিটিভ আছে সেটা শিখে নেওয়া ভালো। আর একটা কথা একটু মনে রাখতে হবে, যে দলটার কম্পিটিশন অনেক টাফ হবে, যার জন্য নির্বাচিত হওয়া কঠিন হবে, তাকে প্রস্তুতিও বেশি নিতে হবে। মানে উল্টো দিকে আমি যদি বলি বিএনপি কেন এটা করছে না, তাদের সমর্থক বেস এত বেশি আছে, তারা মনে করেন যে এগুলো খুব বেশি না হলেও হতে পারে। তবে ভবিষ্যতের রাজনীতি এত সহজ থাকবে না, সো প্রত্যেকটা দলকে এই ব্যাপারগুলো যদি করে। আচ্ছা, আমি একটু ফেসবুকে অনেকগুলো আলোচিত বিষয়ের মধ্যে থেকে দুটি বিষয় আমরা আজকে পিক করেছি, একটু কথা বলতে চাই। আমরা দেখেছি এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন গণতান্ত্রিক পরিবেশ তৈরির সুযোগ করে দেওয়ার জন্য ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞ থেকেছেন, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন শুনবো। এবং আরো একটি বিষয় গণমাধ্যমে খুবই আলোচিত, আমাদের গত শোতে এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সেখানে একটা মন্তব্য করেছিলেন যে বিএনপির এখন যে পরিস্থিতি, তাতে 50 থেকে 100-টির বেশি আসন বিএনপি পাবে না। এই মন্তব্যটি আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ অনেক শেয়ার করছে। আমি সে বিষয়ে আপনাদের মন্তব্য শুনতে চাই। এটা দিয়ে শুরু করি। আসলে আপনি কিভাবে দেখেন, এটাও কি বলবেন পলিটিশিয়ানদের অনেক রাজনৈতিক রেটরিক কথাবার্তা থাকে, সেটাই কি এরকম? একটা বিষয় দেখেন যে বাংলাদেশে আমরা এমন একটা জায়গাতে এখন আছি, কোন দলের রাজনৈতিক, পার্টিকুলারলি উইথ রিগার্ড টু দ্য ইলেকটোরাল ডেমোগ্রাফি,
যে নির্বাচনী ভোটিং রাজনীতিতে কোন দল আসলে কোথায় আছে, এটা সিম্পলি আসলে কেউ আমরা জানি না। আমি জাহিদ ভাই আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করেছি বিভিন্ন জায়গাতে। কারণ হচ্ছে 2001-এর পরে কোনো ভালো ক্রেডিবল ইলেকশন হয় নাই। 2008-এ একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, 14-তে একক নির্বাচন হয়েছে, 18-তে রাতে, 24-এ ডামি। তো সব মিলায়ে কম্পিটিটিভ ইলেকশন কিন্তু 2001-এর পরে হয়নি। ইভেন 96 এবং 2001-এর নির্বাচনটা প্রবলেম্যাটিক এই কারণে যে অ্যালায়েন্সের ইলেকশন হয়েছে, বিএনপির জোট ছিল, আওয়ামী লীগেরও জোট ছিল। তাহলে যারা জিতেছেন তারা আসলে কত শতাংশ ওনার ভোটটা পেয়েছেন এটা আবার আমরা জানি না। তাহলে টেকনিক্যালি দেখেন 91-এর পরে বাংলাদেশের নাগরিকদের চয়েস মোতাবেক সিঙ্গুলার পয়েন্টে ভোটের যে প্র্যাকটিস সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা লম্বা সময় হয়ে গেছে প্রায় 45 আমরা জানি বছর। না, কিন্তু এই যে একটা মন্তব্যটি 50 থেকে 100টি বেশি আসন পাবে না বিএনপি। বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল। আমাদের অতীত ইতিহাস থেকে বিএনপি ভোটিং সবচেয়ে জনপ্রিয় আছে, সাংগঠনিকভাবে বড় দল। এবং ভোটের ক্ষেত্রে যদি আমরা ভোটিং যদি আমাদের এখানে পরিমাপ হয়ে থাকে জনপ্রিয়তা মাপার, আসন পাওয়ার, তাহলে সেক্ষেত্রে বড় দল এটা বোধহয় বলতেই হয়। মানে ওই যে বললাম যে আপনার নির্বাচন নাই অনেকদিন থেকে, এই হ্যাঁ, তাই বলে কি আপনি 50 থেকে 100টি আসন বলে দেওয়া যায় কিনা? ওটা আমার মনে হয় যে ওই যে বললাম যে মানে ভুরি ভুরি মানে আপনি ওটা রেটরিক আকারে পড়তে হবে। এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ বোঝা। একটা হচ্ছে বিএনপির রাজনীতি আমার দৃষ্টিতে তার জন্মের পর থেকে এত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে নাই, কারণ তার রাজনীতিটা ছিল দিল্লি এবং আওয়ামী লীগ সাপেক্ষে। অতএব জাতির কাছে একটা পরিষ্কার চয়েস ছিল যে আপনি কি ভারতের গোলামি করবেন, আপনি কি আওয়ামী লীগের গোলামি করবেন, না আপনি একটা বিকল্প জায়গায় ভোট দেবেন। তো সেই সাপেক্ষে বিএনপি একটা স্ট্রং ফোর্স আকারে গত 45 বছর ধরে এখানে আছে। এইবার প্রথমবার তার সাপেক্ষটা পরিবর্তন হয়ে গেছে, মানে সে কার সাপেক্ষে এক্সিস্ট করে সেই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। এখন ধরেন দিল্লি সাপেক্ষে তো এনসিপিও ভারত বিরোধী দল, শুধু বিএনপি ভারত বিরোধী দল না, দিল্লি সাপেক্ষে জামাতও আপনার ভারত বিরোধী দল। দিল্লি সাপেক্ষে তো আমরাও ধরেন আপনি তফাৎটা কিভাবে দেখেন? আপনি কিভাবে আলাদা করবেন যে এনসিপির সাথে, যদি আমরা এভাবেই চিন্তা করি তাহলে এনসিপির সাথে বিএনপির মূল তফাৎটা কোথায় এই মুহূর্তে, বা আপনার অভ্যুত্থানে অন্য শক্তি যে দলগুলো আছে সেটাও তফাৎ কিন্তু খুব কম। মানে এনসিপি বলেন, এবি পার্টি বলেন, জামাত বলেন, এদের সাথে আওয়ামী লীগের তফাৎ করাটা যত সহজ, বিএনপির সাথে তফাৎ করাটা তত সহজ না। কারণ একই জনগোষ্ঠীতে আন্দোলন করেছে। এই টোটাল জনগোষ্ঠীটা তো একটা অ্যান্টি ইন্ডিয়ান জনগোষ্ঠী, একটা অ্যান্টি আওয়ামী লীগ জনগোষ্ঠী, এবং এই জনগোষ্ঠীটা একসাথে নির্বাচন করেছে কিন্তু কখনো আলাদা নির্বাচন করে নাই। তো সেই জায়গাতে হচ্ছে ইলেকটোরাল ডেমোগ্রাফি যেটা আছে সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার না। আর একটা সংকটের জায়গা হচ্ছে আপনার তরুণ ভোটার যার বয়স 35-40। কিন্তু ইলেকট্রাল ডেমোগ্রাফিটা আপনি বলছেন পরিষ্কার না, কিন্তু আবার আগের প্রেক্ষিতের কথা বলছেন যে প্রেক্ষিত টোটালি চেঞ্জ হয়ে গেছে। প্রেক্ষিতের মধ্যে সবচেয়ে প্রধানতম যে জিনিসটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং ভারত বিরোধিতার যে একটা সার্বিকভাবে একটা উপস্থিতি, সেটা তো এই চিন্তা করলে তো বিএনপি থেকে তো সবসময় বলছে আমরা দিল্লি না পিন্ডি না, সবার আগে বাংলাদেশ, এই কথাটা বলছে। তাহলে এটা আবার মধ্যপন্থা রাজনীতির কথা কিন্তু নতুন দলও বলছে। আপনি তাইলে কিভাবে আলাদা করবেন, মানে যে এখানে এটাই হলো বিএনপিকে প্রমাণ করতে হবে। এখন প্রত্যেকটা দলকে তার নিজের যোগ্যতা দিয়া এই ডেমোগ্রাফির কাছে যাইতে হবে যে কেন সে বেটার। আমি আওয়ামী লীগ থেকে আলাদা, আমি দিল্লি সাপেক্ষে এখনো বিরোধিতা করছি, কিন্তু অন্যদের থেকে আমি কেন জনগণের জন্য বেটার চয়েস, যেই জিনিসটা সে আপনার কি মনে হয় না যেটা অলরেডি সাধারণ মানুষ জানে যে কোন জায়গায় তারা আলাদা? আওয়ামী লীগ সাপেক্ষে জানে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জানে। এই যে মেসেজটা বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন দিচ্ছে, এটা কি তাহলে আপনি বলছেন তৃণমূলে বা ভোটারসের কাছে পৌঁছচ্ছে না? এটা একই মেসেজ। আপনি যদি ভারত এবং আওয়ামী লীগ সাপেক্ষে যখন আলোচনাটা আসতেছে, একই বক্তব্য তো সবাই বলছে, চরমনাইও বলছে, জামাতও বলছে। প্রশ্ন হচ্ছে কর্মসূচিতে আপনাকে কেউ ইভেন আরো টাফ ভাবে বলছে। এই জন্য প্রশ্ন হচ্ছে যে সাপেক্ষের রাজনীতি যেটা সে গ্রান্টেড পলিটিক্স করেছে গত 4.5 দশক, এই পলিটিক্সটাতে বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ আছে। কারণ আগে সে বলতো যে আমি আওয়ামী লীগ না, আমি দিল্লি বিরোধী, আমি আওয়ামী লীগ বিরোধী, আমি এখানে ইসলামী মূল্যবোধকে ধারণ করি, আমি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করি। এখন এই সব দলই তো এই আইডিওলজিগুলো ধারণ করে।
তাহলে বিএনপিকে এখন হোম পিচে খেলতে হচ্ছে। ভোটিংটা তো একটা কম্পারিজনের খেলা, যে কে কার চেয়ে বেশি ভালো। তো আগে যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ যে পরিমাণ অজনপ্রিয় ছিল, যে পরিমাণ দুর্নীতিতে নিমগ্ন, অন্যায়ের সাথে জড়িত একটি দল ছিল, বিএনপির জন্য অনেক ইজি ছিল সেখানে প্রমাণ করা। তো সেই জায়গা থেকে যেটা ব্যারিস্টার আসিফ জন ফুয়াদ বললেন, ডক্টর জাহিদুর রহমান, আপনি কিভাবে দেখেন যে আসলে এবারের খেলাটা কিরকম হবে এবং আসলে বিএনপির জন্য কোনো আলাদা চ্যালেঞ্জ আছে কিনা? এই ধরনের আইডিওলজিক্যাল খেলা যদি বন্ধ হয়ে যায় পলিটিক্স, আমি খুব খুশি হব। মানে রাজনীতি এভাবে করা যেতে পারে যে কিছু আইডিওলজিক্যাল পয়েন্ট আনবেন, ধর্ম হতে পারে, জাতীয়তা হতে পারে, একটা দেশ হতে পারে, সেটার ভিত্তিতে মানুষজনের ভোট চাওয়া, মানুষের সমর্থন চাওয়া, আর এটা যদি সরিয়ে ফেলার একটা হচ্ছে ওয়েলফেয়ারের রাজনীতি।